দেখুন, ঘটনা যেটা হচ্ছে, বাঙালির আজকে যে পরিস্থিতি কোণঠাসা, যেটা আপনি কোশ্চেন করলেন, বাঙালি জাতিসত্তার ওপর একটা আঘাত আনা হয়েছে এবং ভাষার ওপর, বিশেষ করে ভাষার ওপর পূর্ব ভারতীয় ভাষার একটা আগ্রাসন তৈরি হয়েছে, যার জন্য এই আমাদের যে ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের দর্শন, সবকিছুই আজ অবহেলিত, বিদিলিত। সেই জন্যই আজকে যারা এই যে পূর্ব ভারতীয়, যে সারা ভারতবর্ষ জুড়ে যে আগ্রাসন তৈরি হয়েছে, বিশেষ করে দেখবেন হায়দ্রাবাদে যারা বিভিন্ন ভাষার ওপর, বিশেষ করে বিদেশি ভাষার ওপর একটা চর্চা ক্ষেত্র আছে, সেই IIFLE বলে একটা সংস্থা আছে, তাদের ওইখানে দেখবেন যে পরিসংখ্যান দিচ্ছে, তাতে দীর্ঘ 25 বছরের মধ্যে বাংলা ভাষা একটা হারিয়ে যাওয়ার একটা প্রবণতার মধ্যে আবদ্ধ হয়েছে। তার কারণ আমরা দেখেছি যে বাংলা ভাষা, এখন যে ভাষা বিশেষ করে বলা হয়, সেই ভাষা কিন্তু এই ভাষা নয়। তার কারণ 900 খ্রিস্টাব্দে এই বাংলা ভাষা চর্চা গীতির মধ্য দিয়ে কিন্তু প্রবর্তিত হয়, কিন্তু আমরা এখন কি দেখছি, এই ভাষা একটা জবা খিচুড়ি ভাষায় এসেছে। কিছুদিন আগে প্রবাসী দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় বলে প্রবাসী একজন ডিরেক্টর, আজকে মহারাষ্ট্রে মুম্বাইয়ে তিনি কাজ করছেন, বহু সিনেমা করেছেন ভালো ভালো। তিনি একটি বইমেলায় এসে, আমার মনে আছে আমি সেখানে আমন্ত্রিত ছিলাম, ঠিক আগের বছরই ঘটনা, তিনি বলছেন যে বাঙালিরা যে ভাষায় কথা বলছে, সেই ভাষাটা আমার কাছে এটা ঠিক বোধগম্য হয় না। তার কারণ সবটাই হচ্ছে জবা খিচুড়ি। কিন্তু এই আগ্রাসন এবং ভাষা সন্ত্রাস, সেই ভাষা সন্ত্রাসের যে পরিমণ্ডল তৈরি হয়েছে, সেই পরিমণ্ডলে যারা তৈরি আজকে কর্তা, এটা দীর্ঘদিন ধরে সুচারু বুদ্ধিতে, সুচারুভাবে বাঙালির ওপরে আজকেই নিধনযজ্ঞ চলছে। এবং বাংলা ভাষা দেখা যাবে আগামী দিনে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া হবে। যার জন্যই তো ভবানী প্রসাদ মজুমদার বলেছেন যে, যে লেখাটা তিনি প্রসিদ্ধ ছড়াকার এবং কবিকার, তিনি বলেছিলেন যে আমার দাদা, আমার ছেলের বাংলা ভাষাটা ঠিক হাসে না। এটা একটা, মানে কি বলবো, একটা পরিহাস করে বলেছেন। সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন সে বিদীর্ণ অবস্থা বাংলা ভাষার। আমাদের সুবোধ সরকার পর্যন্ত কদিন আগে আমারই একটা অনুষ্ঠানে এসে বাংলা ভাষার উপর বলল যে কি পরিস্থিতি তৈরি হয়েছে। তাই পরিস্থিতি তৈরিকর্তারা, এরা একটা পূর্ব ভারতীয় সংস্কৃতির যে যাত্রাপথ তারা শুরু করেছে এবং আমাদেরকে এই জায়গায় আজকে কোণঠাসা নিয়ে যাচ্ছে। তার মস্ত বড় উদাহরণ হচ্ছে, শুধু যেভাবে হোক মানুষকে ভেঙে দাও, ভেঙে দিলেই দেখবেন সর্বত্র সবকিছু তাদের জন্য মসনদ তৈরি হয়ে যাবে। তার কারণ এই বাংলাটাকে তারা কিন্তু, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গকে তারা আধিপত্য বিস্তার করতে পারছে না সেইভাবে, সেইখানেই এদের যত রাগ। সেই জন্য যেভাবে হোক তারা দেখবেন এই একটা হঠাৎ করে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই নিয়ে বহু জায়গায় বলেছি যে তারা এখন এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে মানুষের মধ্যে ভাঙার প্রচেষ্টা না, মানুষের মধ্যে যে বিশ্বাস, মানুষে মানুষে মানবিক বিশ্বাস, সেইটাকে, সেই পরিমণ্ডলটাকে তারা বিভেদ তৈরি করেছে এবং ভেঙে দিয়েছে। এবং তারই এই পরিস্থিতি দেখবেন আজকেই আমাদের SIR এর আজ 28 তারিখ। আজকে আমরা দেখলাম যে লিস্ট বেরোলো, ফাইনাল লিস্ট, এবং সেইখানে তারা একটা অদ্ভুত ভাবে একটা পরিমণ্ডল তৈরি করলো, অ্যাপ্রুভ আর অ্যাডজুডিকেশন। এইবারে দেখা গেল সেইখানে কি হবে, যাতে মানুষ সংঘবদ্ধ না হতে পারে, সেই জন্যে যে কিছু মানুষের নাম এখনো পরে উঠবে বলে মানুষকে এইভাবে একটা, এইবার বার্তাটা একটা দেয়া হলো যাতে মানুষ সংঘবদ্ধ না হতে পারে। কিন্তু মেনলি হচ্ছে এনারা শুধু হিন্দু মুসলমান বলে না, সর্বত্র ভাঙার খেলায় মেতে উঠেছে। তার কারণ দেখলেন কদিন আগে বাংলাদেশের দীপু দাস মারা গেল, সেখানে কিন্তু বাংলাদেশের হাই কমিশন আমাদের এখানে অবরোধ করলো, সাধু সংঘরা নামলো, শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলনেতা তিনি নামলেন। কিন্তু দুঃখের বিষয় কি লাগে জানেন, আজকে রামনারায়ণ বাগেলের জন্য কোনো কেউ এলো না, ভারতীয় যাত্রা পার্টিও এলো না। তার কারণ বাংলাদেশের দীপুদাস হত্যাকাণ্ড তাদের ভারতীয় জনতা পার্টির ভোট বাক্সে মাইলেজ দেবে, কিন্তু রামনারায়ণ বাগেল বঙ্গ সন্তান, যাকে কেরলের RSS এর স্বয়ংসেবকরা হত্যা করলো নির্মম ভাবে রাস্তায় ফেলে, যাকে 80% এমন মার মারলো যে পোস্টমর্টম করেছে ডাক্তার, সেই ডাক্তার পর্যন্ত ভয় পেয়ে গেল যে মানুষকে এইভাবে মারা হয়। তাহলে এই হচ্ছে অবস্থা। সেইখানে আমরা কি দেখলাম, সেই রামনারায়ণ বাগেলের জন্য ঘন্টাখানেক সঙ্গে সুমন হলো না, কোনো মিডিয়া দেখালো না। কেন জানেন, আজকে তাকে তাকে যদি দেখানো হতো, বিজেপির ভারতীয় জনতা পার্টির ভোট বাক্সে তার প্রতিফলিত হতো না। সেই জন্য দীপু দাসের হত্যাকাণ্ডটা তাদের ভোট বাক্সে হিন্দুত্ববাদী, যারা যে হিন্দুত্ববাদী 81% 80% হিন্দুকে
হ্যাঁ, ভয় দেখিয়ে 19% মুসলমানের ভয় দেখিয়ে আর 1% যে আমাদের আম্বানি আদানি যারা রয়েছেন তাদেরকে 99% ভারতবর্ষের যে আমাদের যে মূল্যবান সম্পদ সেগুলো তাদের কাছে হস্তান্তর করছে। এটাই হচ্ছে তাদের হিন্দুত্ববাদ। আপনি কোশ্চেনটা খুব ভালো করেছেন, এটা সত্যি কথা যে বাঙালির জাতিসত্তা, বাঙালির যে কৃষ্টি সংস্কৃতি, এটা আজকে রাজনৈতিক প্রবর্তকেরা এবং রাজনৈতিক বিশেষ করে দলগুলি এটাকে বাঙালি অস্মিতার বার্তা তুলে মানুষের ভোট বাক্সে যাতে তাদের প্রতিফলন এবং মসনদে বসতে পারে। এটা বলতে বাধ্য, কারণ আমার আগে পরিচয় হচ্ছে আমি বাঙালি, আমার জাতিসত্তা আগে, তারপরে যদি জাতিসত্তা যদি বেঁচে থাকে তাহলে রাজনীতি বাঁচবে, রাজনৈতিক দলগুলো বাঁচবে। সুতরাং আজকে যে রাজনৈতিক দল দ্বারা সৃষ্ট যে আবর্তিত হয়েছে যে বাঙালির অস্মিতা, আমি এটাকে কোনো মতেই প্রাধান্য দেব না। তার কারণ প্রত্যেক রাজনৈতিক দল বাঙালির অস্মিতার কথা বলে সেটা ভোট বাক্সে যাতে প্রতিফলিত হয় সেই কারণে। এর বাইরে যেই দেখবেন ভোটটি চলে যাবে তারপরে দেখবেন বাঙালির অস্মিতা সব কিন্তু আজকে সর্ষের ফুল হয়ে যাবে। কেন? বাঙালির কথা সবাই বলে কিন্তু বাঙালিকে কেউ দেখে না। তার সেই পরিস্থিতি আজকে যদি হতো, আজকে ঝাড়খণ্ডে আজকে আমরা দেখলাম যে 19.7% বাঙালিরা ঝাড়খণ্ডে বসবাস করে। সেখানে ঝাড়খণ্ডে একটা দোকান দেখাতে পারবেন না যে হিন্দিতে লেখা নেই, সেখানে বাংলার স্কুলগুলো পর্যন্ত নেই। সেখানে বাঙালিরা যদি হিন্দি পড়তে পারে, তা আমার এখানে 6.7% বাঙালি, তাদেরকে আমরা কেন মানদণ্ড রক্ষা করব? তাদের সংস্কৃতি আমরা কেন নেব? তাহলে আমাদের উচিত ইমিডিয়েটলি আমাদের সবকিছুই বাংলার অধিকার লড়াইয়ে নামতে হবে, এবং আমরা সেই লড়াই লড়ছি এবং আগামী দিনেও লড়বো। এবং সেই লড়াইয়ে যদি বিভিন্ন রাজনৈতিক দল আমাদের সাথে থাকে ভালো, না থাকলেও ভালো। যদি রাজনৈতিক দলের বিরুদ্ধে বলতে হয় আমরা অবশ্যই বলবো, কারণ জাতিসত্তার লড়াই আগে। জাতি বাঁচলে রাজনীতি থাকবে, জাতি না বাঁচলে রাজনীতি থাকবে না।